1941-এর 19শে মে সকালবেলায় কলকাতা হরকরা পত্রিকায় এমন একটি খবর বেরুলো যে মহাযুদ্ধের খবর ছাপিয়েও সমস্ত শহরকে চঞ্চল করে তুলল। বিখ্যাত লেখক পরীক্ষিত মজুমদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিরুদ্দেশ হয়েছেন, বেমালুম উধাও হয়ে গেছেন। খবরটি চমক লাগালো সন্দেহ নেই, কারণ মজুমদার মশাই বাংলার সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। তার বই ঘরে ঘরে, তার গল্প মুখে মুখে। কোনো মাসিকে তার উপন্যাস বেরোতে থাকলে তার কাটতি দ্বিগুণ বেড়ে যায়। ছেলেরা, মেয়েরা, বুড়োরা সকলেই তার বই পড়তে ভালোবাসে। এই অতি প্রিয় লেখকের আকস্মিক অন্তর্ধানে শুধু কলকাতা নয়, সমস্ত দেশে যে একটা বড় রকমের চাঞ্চল্য দেখা দেবে, তাতে আর অবাক হবার কি। কিন্তু ব্যাপারটা চাঞ্চল্যের বেশি, একেবারে হুলুস্থুল। এতটা হয়তো হতো না যদি না ঠিক পরের দিনই, অর্থাৎ 20শে মে পরীক্ষিত জয়ন্তীর তারিখ ধার্য হতো। ওই তারিখে পরীক্ষিতবাবুর 50 বছর পুরবে। সেই উপলক্ষে তার ভক্তরা মহা সমারোহে তার সম্বর্ধনার ব্যবস্থা করেছেন। জয়ন্তীর আয়োজন চলেছে এপ্রিল মাস থেকে। চাঁদা উঠেছে অনেক, খরচও হয়েছে ঢের। সারা শহরে প্ল্যাকার্ড পড়েছে। 10ই মে থেকে প্রতিদিন প্রত্যেক দৈনিক পত্রে নোটিশও বেরোচ্ছে। পরীক্ষিতবাবুকে উপহার দেওয়ার জন্যে 50টি রূপোর প্রদীপ বসানো একটি সোনার থালা প্রস্তুত। 20শে মে বিকেলে টাউন হলের বিরাট সভায় মেয়র সেটি তাঁর হাতে দেবেন। বক্তৃতা করবেন প্রসিদ্ধ কবি, শিল্পী ও সম্পাদকগণ। তারপর রাত্রে শুধু তার বিশেষ বক্তাদের নিয়ে একটি প্রীতিভোজ হবে ক্রোড়পতি বীমা ব্যবসায়ী লালবিহারী মালাকারের কাশীপুর বাগান বাড়িতে। আয়োজন সম্পূর্ণ। 19 তারিখ কেটে গিয়ে 20 তারিখ ভোর হলেই হয়। এর মধ্যে কিন্তু স্বয়ং পরীক্ষিতবাবুই অন্তর্হিত হলেন। খবরটি প্রথম বেরোয় হরকরাতেই। ফলে 1 ঘন্টার মধ্যেই সমস্ত কাগজ ফুরিয়ে গেল। আবার 10,000 ছাপাতে হলো। আর বেলা 10টার মধ্যে অন্যান্য কাগজও 1 পয়সার স্পেশাল বার করল। ঘুম থেকে উঠে যারা খবরটি পায়নি, তারা অফিসে যেতে যেতে জেনে ফেলল। হরকরা পত্রিকাটি অল্প দিনের, তার সম্বল খুব বেশি নয়। দোর্দণ্ড প্রতাপ আর বঙ্গবীর এর দুর্দান্ত প্রতিযোগিতায় সে যে টিকে আছে, এই জন্যেই অনেকে পরিচালকদের সাধুবাদ দিয়ে থাকেন। ওসব জবরদস্ত কাগজ এড়িয়ে এত বড় একটা খবর যে হরকরাতেই প্রথম বেরুলো, তার একটু ইতিহাসও আছে। হরকরার স্বত্বাধিকারী মহিম চাতুর্যে পরীক্ষিতবাবুর বাল্যবন্ধু। সকলে জানেন না, কিন্তু এই জয়ন্তীর আয়োজনের মূলে মহিমবাবুই আছেন। তিনি স্বভাব গোপন লোক, নাম ছড়াতে ভালোবাসেন না। নেপথ্যে থেকে জোগাড় যন্ত্র করেন। নিজের পকেট থেকে বেশ মোটা টাকাই তিনি ফেলেছেন পরীক্ষিত জয়ন্তীর ফান্ডে। আর নৈশভোজনের ভারটা লালবিহারী বাবু যে নিতে রাজি হয়েছে, সে একান্তই মহিমবাবুর প্ররোচনায়। নয়তো এই বীমা ব্যবসায়ী সহজে কি আর সাহিত্যের এলাকা মাড়ান? মহিম চাতুর্যের সাহিত্যপ্রীতি অসাধারণ, আর পরীক্ষিতবাবুর সঙ্গে তার গভীর বন্ধুতা। 18 তারিখ রাত্রে তিনি তার একজন সাব এডিটর পাঠান কথা সাহিত্য সম্রাটের বাড়িতে বাড়িতে। হরকরার জন্য বিশেষ একটি বাণী চাই, এই অনুরোধ। সেই বাণী হবে 19 তারিখের হরকরার প্রধান আকর্ষণ, এই রকম তার মতলব ছিল। কিন্তু বাণীর বদলে কি খবরই তাকে ছাপতে হলো। পরীক্ষিতবাবুর বাড়ি যাওয়ার ভার পড়েছিল চঞ্চলের ওপর। চঞ্চল নাগ হরকরার অফিসে কনিষ্ঠ সাব এডিটর। তাকে ছেলে মানুষই বলা চলে, কারণ তার সবে গোঁপ উঠেছে, বয়স 18-র বেশি না। চঞ্চল গরিবের ছেলে। ম্যাট্রিক পাশ করে কলেজে পড়বার সুবিধে হয়নি, তাই ঢুকে পড়েছিল হরকরার অফিসে। ডিসপ্যাচার হয়ে ঢুকেছিল, অর্থাৎ তাকে ঠিকানা লিখতে আর টিকিট লাগাতে হতো। মাইনে ছিল 15 টাকা। কিন্তু সুশ্রী, বুদ্ধিমান ও চটপটে এই ছেলেটি অল্প দিনের মধ্যেই মহিমবাবুর নজরে পড়ে যায়। সাব এডিটরের চেয়ারে বসতে তার বেশি দিন লাগেনি। এখন তার মাইনে 35 টাকা। এমন মোটা টাকা রোজগার করে চঞ্চল মহা খুশি। নামে সাব এডিটর হলেও তাকে বেশিরভাগই রিপোর্টারের কাজ করতে হয়, অর্থাৎ তাকে লিখতে হয় গল্প, ঘুরতে হয় বেশি। কলকাতার কোথাও কিছু হলেই
হরকরার নিজস্ব সংবাদদাতা হয়ে সেখানে সে উপস্থিত। কলকাতার বাইরে মাঝে মাঝে যেতে হয়। ঢাকা মেলের শেষ দুর্ঘটনার সময় মহিমবাবু তাকেই পাঠিয়েছিলেন। এ কাজে শারীরিক কষ্ট আছে, বিপদের আশঙ্কাও যে নেই তা নয়, কিন্তু মজাও আছে নানা রকম। মোটের ওপর চঞ্চলের বেশ ভালোই লাগে। অন্তত অফিসে বসে কলম পেশার চাইতে এটা ঢের ভালো। চঞ্চলের চাকরি জীবন মাত্র 2 বছরের হলেও নানা রকম শক্ত কাজ সে ইতিমধ্যেই করেছে। কিন্তু 18 তারিখ রাত্রিরে পরীক্ষিত বাবুর বাড়ির উদ্দেশ্যে সে যখন বেরুলো, তার মনে হলো এত বড় দায়িত্বপূর্ণ কাজ মহিমবাবু আর কখনো তাকে দেননি। এমনকি তার বুকটাও যেন একটু ঢিপঢিপ করতে লাগলো। অথচ কাজটা তেমন কিছুই না। মহিমবাবু আগেই টেলিফোন করে রেখেছেন, অসুবিধে হবারই কথা নয়। আসলে এত বড় দিগ্বিজয়ী একজন কোনো লেখকের সামনে সে যে গিয়ে দাঁড়াবে সে কথা ভাবতে চঞ্চল ঈষৎ ঘাবড়ে যাচ্ছিল। পরীক্ষিত বাবুকে সে দূর থেকে কয়েকবার দেখেছে, তার বক্তৃতাও শুনেছে, কিন্তু তার বাড়ি গিয়ে মুখোমুখি তার সঙ্গে কথা বলা, কথাটা ভাবতেই যেন দম আটকে আসে। পরীক্ষিত বাবুর বাড়ি রিজেন্টস পার্কে। মহিমবাবু বলে দিয়েছিলেন রাত 10টায় যেতে। সে সময়ে অপরাজেয় কথাশিল্পী খেয়ে দেয়ে বিশ্রাম করেন, লোকজনের ভিড় থাকে না। টালিগঞ্জ ট্রাম ডিপোয় নেমে মিনিট 3 হেঁটে চঞ্চল কাঁটায় কাঁটায় 10টার সময় বাণীবনের গেট পার হয়ে ভেতরে ঢুকল। বাইরে থেকে সমস্ত বাড়ি অন্ধকার দেখে তার মনটা খুবই খারাপ হয়ে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছেন, দেখা হবে না। যাই হোক, এসেছে যখন খবরটা নেয়াই যাক। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই ভিতরে আলো জ্বলে উঠল। একজন চাকর এসে বলল, কি চাই? চঞ্চল ঢোক গিলে বলল, পরীক্ষিত বাবু আছেন? আমি হরকরার অফিস থেকে আসছি। আসুন। চাকরটি যাই হোক বেশ ভদ্র, তাকে ড্রয়িং রুমে বসিয়ে পাখা খুলে দিয়ে চলে গেল। চঞ্চল ধরেই নিল যে এরপরে স্বয়ং পরীক্ষিত মজুমদারই ঘরে ঢুকবেন। তার বুকের ভেতর এত শব্দ হতে লাগলো যে সে নিজের কানেই তা শুনতে পেল। মিনিট 10 পরে ঘরে ঢুকলেন পরীক্ষিত বাবু নন, তার ভাই বিজয় কৃষ্ণ। কথা সাহিত্য সম্রাট বিবাহ করেননি। তিনি ছাড়া এ বাড়িতে থাকেন তার ভাই আর ভাইয়ের পরিবার। ভাই বয়সে অনেক ছোট, কাজকর্ম কিছুই করেন না, করবার দরকার নেই। এই ভাইকে পরীক্ষিত বাবু যে প্রাণতুল্য ভালোবাসতেন তা সবাই জানেন। বিজয় কৃষ্ণ ঘরে ঢুকে বললেন, দাদা তো বাড়িতে নেই। চঞ্চল কুণ্ঠিতভাবে বলল, আমি হরকরা অফিস থেকে আসছি। মহিমবাবু আমাকে বলেছিলেন। হ্যাঁ, তার টেলিফোন পেয়েছিলুম। দাদা সে সময়েও ছিলেন না। আমি বলেছিলাম তিনি এলেই বলে রাখব। তিনি কোথায় গেছেন? রোজই সন্ধ্যের আগে গঙ্গার ধারে হাওয়া খেতে যান, আজও তাই গেছেন। 8টার মধ্যে রোজই ফিরেন, এত দেরি তো কখনো হয় না। তাহলে আপনি একটু বসুন, এক্ষুনি ফিরবেন নিশ্চয়ই। সময়ে আপনাদের বিরক্ত করলাম, চঞ্চল বিনীত সুরে বলল। না না, বিরক্ত কিছু না। আপনি হয়তো শুতে যাচ্ছিলেন। বিজয় কৃষ্ণ হেসে বললেন, শুয়ে পড়েও ছিলুম, কিন্তু ঘুমোতে পারছিলুম না। দাদা তো এমন অনিয়ম কখনো করেন না, তাই একটু দুশ্চিন্তাই হচ্ছে। চাকরদের বলে রেখেছিলুম কেউ এলেই আমাকে ডেকে দিতে। মহিমবাবু টেলিফোনের কথা মনে ছিল আমার। বসুন বসুন। বেশ বোঝা গেল উৎকণ্ঠার সময়ে একজন সঙ্গী পেয়ে বিজয় কৃষ্ণ বেশ খুশি হয়েছেন, চঞ্চলকে ছাড়তে চাচ্ছেন না। চঞ্চল জিজ্ঞেস করল, কোথাও কোনো এনগেজমেন্ট ছিল নাকি? বিজয় কৃষ্ণ একটি হাই চেপে বললেন, না তো, তেমন কিছুই ছিল না। দাদার সব এনগেজমেন্ট তো আমার মারফতই হয়। এ কদিনই বিশেষ করে তিনি একেবারে চুপচাপ কাটাচ্ছেন। জয়ন্তীটা হয়ে গেলেই আবু পাহাড়ে গিয়ে বিশ্রাম করবেন। শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। ওই তো এলেন বুঝি। গেট পেরিয়ে গাড়ি ঢোকার শব্দ হলো। চঞ্চল সন্ত্রস্ত হয়ে হাত পা সোজা করে বসল। একটু পরেই তো মহালেখকের আবির্ভাব ঘটবে। বিজয় কৃষ্ণ উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর চঞ্চলের দিকে ফিরে বললেন, সে কি,
গাড়িটা দেখছি সোজা গ্যারেজের দিকে চলে গেল। ভেতরে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল বলেও তো মনে হয় না। বারান্দায় দাঁড়িয়ে তিনি ডাকলেন, কাঞ্চা, কাঞ্চা। ফুটফুটে ফর্সা চেহারার বছর কুড়ির একটি নেপালি যুবক ঘরে ঢুকে সেলাম করে দাঁড়ালো। বাবু কাহা? হিন্দি বাংলা মিশিয়ে কাঞ্চা যা বলল তার মর্ম এই যে রাত প্রায় 8টার সময় প্রিন্সেপ ঘাটে বাবু তাকে ছেড়ে দিয়ে ঘরে ফিরে যেতে বললেন। সে আপত্তি করেছিল, বলেছিল বাবু কেমন করে ফিরবেন তাহলে, কিন্তু বাবু তাকে জোর করেই পাঠিয়ে দিলেন। পথে গাড়ির একটি টায়ার ফেটে যায়, সেই জন্য ফিরতে তার এত দেরি হলো। বাবু কি এখনো ফেরেননি? বিজয়কৃষ্ণ উদ্বিগ্ন স্বরে বললেন, সে কি, এমন অদ্ভুত খেয়াল তো দাদার কখনো হয় না। রাত্রিতে কাঁটায় কাঁটায় 9টার সময় খাওয়া তার অভ্যেস, এর তো কখনো ব্যতিক্রম হতে দেখিনি। তোকে তিনি কি বললেন ঠিক করে বল তো। বললেন, তুই চলে যা, আমি একটু পরে যাচ্ছি। একটু পরেই যদি যাবেন, গাড়ি পাঠিয়ে দেবার কি মানে হতে পারে? আমি তো সে কথাই বললুম, কিন্তু বাবু গল্পে মশগুল, আমার কথায় কানই দেন না। গল্পে মশগুল? তাহলে সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, আরো একটা বাবু ওখানে ছিলেন। কে সে, চিনিস? না, আমি চিনব কেমন করে? বাড়িতে আসতে দেখেছিস কখনো? কাঞ্চা বলল, সেখানটায় আলো বেশি ছিল না, সে ছিল গাড়িতে বসে, আর বাবু ছিলেন একটু দূরে, ভালো করে দেখতে পাইনি। কেমন দেখতে সে লোকটা? লম্বা। এই একটি মাত্র বিশেষণে কিছু বোঝা যায় না। বিজয়কৃষ্ণ একটা অধৈর্য সূচক শব্দ করে বললেন, তার মুখ দেখিসনি? মুখ তা দেখেছি। কেমন দেখতে? কিন্তু কাঞ্চা আর কিছুই বলতে পারল না। পরনে ধুতি না সাহেবের পোশাক? কিন্তু এ প্রশ্নের কান্তা কোনো স্পষ্ট জবাব দিতে পারল না। বিজয়কৃষ্ণ বললেন, তুই একটা উজবুক, দাঁড়া, যাস নে এখান থেকে। মিনিট 5 চুপচাপ কাটল। তারপর বিজয়কৃষ্ণ বললেন, 10:30 বাজলো। চঞ্চল এতক্ষণে একটা কথা বলল, আমার মনে হয় ওর ফিরতে দেরি হবে, হয়তো কোথাও গেছেন টেছেন। আমি তাহলে? বিজয়কৃষ্ণ তাড়াতাড়ি বললেন, না না, আপনি এক্ষুনি যাবেন না, ব্যাপারটা আমার ভালো লাগছে না। বিজয়বাবুর এই চিন্তিত ভাব দেখে চঞ্চলের একটু হাসি পেল, যেন এত বড় একটা পুরুষ মানুষ কলকাতার শহর থেকে হারিয়ে যাবে। চঞ্চল রাত্রিরে যে কোনো সময়ে কলকাতার যে কোনো রাস্তায় ঘুরে বেড়ায়, তার মনে কোনো ভয়ের ভাব আসে না। তাই সে বেশ শান্তভাবেই বলল, আপনি বরং শুয়ে পড়ুন গিয়ে। শুয়ে পড়ব? বিজয়কৃষ্ণ উত্তেজিতভাবে বললেন। তারপর নিজের উত্তেজনা প্রকাশ পাওয়ার জন্যে একটু যেন লজ্জিতভাবেই তক্ষুনি আবার বললেন, আপনার ঘুম পাচ্ছে বুঝি? না, আমার রাত জাগা অভ্যেস আছে। আপনাকে একটু আগে মনে হচ্ছিল যেন আর বসে থাকতে পারছেন না। বিজয়বাবু একটু ম্লান হেসে বললেন, হ্যাঁ, আমার সকাল সকাল শোয়ারই অভ্যেস। কথাবার্তা বিশেষ এগোলো না। 11টা বাজলো। তখন বিজয়কৃষ্ণ বললেন, নিশ্চয়ই দাদার কোনো বিপদ ঘটেছে, এত রাত অবধি কখনো তিনি বাইরে থাকেন না। চঞ্চল একটুও বিচলিত বোধ করল না। কি আর বিপদ হতে পারে? গরমের দিনে 11টা আসলে এমন কিছু রাতও নয়। বিজয়বাবু উঠে দাঁড়ালেন। না, আর বসে থাকা যায় না, আমি বেরুচ্ছি দাদার খোঁজে, আপনি চলুন না আমার সঙ্গে। চঞ্চল বুঝতে পারল, এত রাত্রিরে গাড়িতেও একা বেরোতে প্রসিদ্ধ দাদার অর্থে ও যত্নে প্রতিপালিত এই মোটা সোটা নধর ভদ্রলোকটির সাহস হচ্ছে না। সে হাসি মুখে বলল, বেশ তো, চলুন। তার আগে মহিমবাবুকে একবার ফোন করতে চাই। আসুন, সিঁড়ির নিচেই ফোন রয়েছে, আমি ততক্ষণ জামাটা বদলে আসছি। কাঞ্চা, গাড়ি বের কর। ফোনে মহিমবাবুকে পাওয়া গেল। তিনি রাত জেগে কাজ করেন। তাছাড়া হঠাৎ যদি হর করার কোনো দরকার হয়, সেজন্যে তার শোবার ঘরেও ফোনের এক্সটেনশন আছে। আমি চঞ্চল, পরীক্ষিতবাবু বাড়ি নেই। সে কি, বাড়ি নেই? সন্ধেবেলা বেরিয়েছেন, এখনো ফেরেননি। এখনো ফেরেননি?
মহিমবাবুর গলা একটু কেঁপে গেল। বিজয়বাবু খুব ব্যস্ত হয়ে পড়েছেন, গাড়ি নিয়ে খুঁজতে বেরোচ্ছেন, আমাকেও যেতে বলছেন সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত হবার তো কথাই। মহিমবাবুর কণ্ঠস্বর রীতিমতো উত্তেজিত শোনালো। তুমি যাবে বই কি বিজয়ের সঙ্গে? নিশ্চয়ই যাবে। শোনো, বিজয়কে বাড়ি পৌঁছিয়ে দিয়ে তুমি সোজা আমার এখানে চলে আসবে, যত রাত্রিরই হোক। বাস টাস না পেলে ট্যাক্সি নিও। হ্যাঁ হ্যাঁ, আমি জেগে থাকবো, ভারী দুশ্চিন্তায় রইলাম বুঝলে। মহিমবাবুর কথা শুনে এতক্ষণে চঞ্চলের ধারণা হলো যে এতে সত্যিই হয়তো দুশ্চিন্তার কিছু আছে। সত্যিই তো, পরীক্ষিতবাবু হঠাৎ আজকে নিয়ম ভাঙবেন কেন? তার যা বয়স আর খ্যাতি, তাতে যখন তখন যেখানে সেখানে ইচ্ছে থাকলেও তিনি যেতে পারেন না, আর তার কোনো এনগেজমেন্ট নেই। এদিকে শরীর ভালো না, জয়ন্তী সেরেই আবু পাহাড়ে যাবার কথা, তাই তো? একগাল পান মুখে পুরে ডিবেটি পকেটে পুড়তে পুড়তে তার পক্ষে যতটা সম্ভব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে নামতে বিজয়কৃষ্ণ বললেন, চলুন, আর 1 মিনিটও দেরি না। দুজনে গাড়িতে উঠে বসলো। কাঞ্চা জিজ্ঞেস করলো, কোথায় যাব? আগে প্রিন্সেপ ঘাট, চঞ্চল বলল। আমরা তো যাচ্ছি, এর মধ্যে উনি যদি ফিরে আসেন। এলে তো ভালোই। বিজয়বাবুর কথা শুনে মনে হলো সে আশা তার মনে অতি ক্ষীণ। খানিকক্ষণ চুপচাপ কাটল। তারপর বিজয়বাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, উপেন্দ্রকে দেখেছেন কখনো? কোন উপেন্দ্র? শ্রী ইন্স্যুরেন্স কোম্পানির? হ্যাঁ হ্যাঁ, সেই। দেখেছি 2-1 বার। তার কথা হঠাৎ আপনার মনে হলো কেন? কিছুদিন ধরে দাদাকে সে ভারী বিরক্ত করছে। তার কোম্পানিতে 50,000 টাকার শেয়ার কিনে একজন ডিরেক্টর হতে হবে। দাদা নেহাত ভালো মানুষ, মুখের উপর কাউকে না বলতে পারেন না। ভেবে দেখি, আচ্ছা কাল এসো, এইভাবে কি না কাটছে। কাল সকালে তার আসবার কথা। কাল দাদাকে একেবারে রাজি করিয়ে পরশু অর্থাৎ জয়ন্তীর দিন সকালে দাদার ছবি দিয়ে সব কাগজে বড় বিজ্ঞাপন দেবে, এই রকম তার মতলব। হাতে পায়ে ধরতে বাকি রেখেছে, অথচ এসব ব্যাপারের মধ্যে যাবার ইচ্ছে দাদার একেবারেই নেই। লোকটা এমন নাছোড়বান্দা যে কি বলবো। এই ঘটনার সঙ্গে পরীক্ষিতবাবুর বাড়ি না ফেরার কি সম্বন্ধ চঞ্চল তাই ভাবছে। এমন সময় বিজয়কৃষ্ণ হঠাৎ বললেন, উপেন্দ্র লোকটা বেশ লম্বা। কথাটা শুনে চঞ্চল হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, আপনার কি মনে হয় উপেন্দ্র আপনার দাদাকে কোনো রকমে? অসম্ভব নয়, কিছুই অসম্ভব নয়। চঞ্চল মনে মনে খুব একচোট হেসে নিল, কিন্তু মুখে কিছু বলল না। প্রিন্সেপ ঘাটে এসে কিছুই হদিশ মিলল না। মস্ত মস্ত জাহাজগুলো আলো নিভিয়ে চুপ, নৌকাগুলোর গায়ে ধাক্কা লেগে জলের ছলছল শব্দ, এছাড়া আর কিছুই নেই। পরীক্ষিতবাবু যেখানে বসেছিলেন, অন্য লোকটি যেখানে বসেছিল, সেসব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো। বিজয়কৃষ্ণ একটি টর্চ সঙ্গে আনতে ভোলেননি। বিজয়বাবুর এই বাড়াবাড়িতে চঞ্চলের মনে মনে একটু রাগই হচ্ছিল। এমন সময় হঠাৎ ছোট্ট সাদা চকচকে একটা জিনিস তার চোখে পড়ল। সেটা কুড়িয়ে নিতেই পাশ থেকে বিজয়বাবু বলে উঠলেন, কি কি ওটা দেখি। চঞ্চল উল্টিয়ে দেখল, বিশেষ কিছু নয়, একটা ভিজিটিং কার্ড, তাতে ইংরেজিতে লেখা বৃন্দাবন গুপ্ত। চঞ্চল নিঃশব্দে কার্ডটি বিজয়বাবুর হাতে দিল। সেটার দিকে একবার তাকিয়েই বিজয়বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা গলায় বললেন, এ কি, বৃন্দাবন গুপ্ত? চঞ্চল শান্তভাবে বলল, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি বলছো কি হে ছোকরা? বৃন্দাবন গুপ্ত কে জানো তো? হঠাৎ এই তুমি সম্বোধনে কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে চঞ্চল বলল, তা জানি। দাদার এত বড় সাহিত্যিক শত্রু বাংলাদেশে আর কেউ নেই জানো তো। দাদা প্রথম যখন লিখতে আরম্ভ করেন, তখন থেকে আজ পর্যন্ত এই 30 বছর ধরে দাদাকে ও কি অশ্রাব্য গালাগালি না করে আসছে। ক্ষতি করবার চেষ্টাও কম করেনি। কিছু করেছেও। এই জয়ন্তীর ব্যাপার নিয়ে দোর্দণ্ড প্রতাপে এই কুৎসিত প্রবন্ধগুলো কে লিখেছে? এই বৃন্দাবন। নিজের কাগজ ছিল শার্দুল, সবাই বলতো লাঙ্গুল। সেসব চুকিয়ে দিয়ে
এখন দোর্দণ্ড প্রতাপের কাঁধে ভর করেছে। ছাপার কালি ছিটিয়ে ওর রাগ কমেনি। এখন দেখলে তো কাণ্ডটা। চঞ্চল বলল, বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না মানে? নিশ্চয়ই ও দাদাকে কিডন্যাপ করেছে। জয়ন্তী ভণ্ডুল করে দেবে। কত বড় শয়তান! কিছু অসম্ভব নয় ওর পক্ষে। খুন করেও ফেলতে পারে। বিজয়কৃষ্ণ হতাশভাবে দুহাতে মুখ ঢেকে ঘাটের সিঁড়ির ওপর বসে পড়লেন। চঞ্চল সান্ত্বনা সুরে বলল, আহা, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? একটা ভিজিটিং কার্ড থেকে কিছুই প্রমাণ হয় না। হয়তো বৃন্দাবন বাবুও এখানে বেড়াতে এসেছিলেন। তার পকেট থেকে দৈবাত ওঠা পড়ে গেছে। দেখছো না, কার্ডটা একেবারে নতুন, আজই পড়েছে এখানে। হয়তো আজই এসেছিলেন। তুমি কি বলতে চাও? বৃন্দাবন মিছিমিছি এসেছিল? তুমি কি বলতে চাও এখানে থাকলেও দাদার সঙ্গে তার দেখা হয়নি? চঞ্চল কোনো জবাব দিতে পারল না। হতে অবশ্য তাও পারে, কিন্তু ঘটনার পারস্পর্য এমনভাবে মিলে যাচ্ছে যে সন্দেহ হওয়া অন্যায় নয়। একটু পরে সে বলল, প্রথমে কিন্তু আপনি উপেন্দ্রকে সন্দেহ করছিলেন। তাছাড়া ড্রাইভার যে লোকটাকে দেখেছিল সে লম্বা, আর বৃন্দাবনবাবু তো ছোটখাটো মানুষ। তুমি দেখেছো বৃন্দাবনকে? আমায় যে কাজ করতে হয় তাতে সকলকেই একটু আধটু চিনতে হয়। তুমি ওকে চেনো? বিজয়কৃষ্ণ এমনভাবে চঞ্চলের দিকে তাকালেন যে এ ব্যাপারের সঙ্গে কোনো যোগাযোগ তার আছে বলে যেন তিনি তাকেই সন্দেহ করছেন। না, এমন কিছু চিনি না, তবে চেহারা চিনি। তুমিও যেমন। ও নিজে আসবে নাকি এ কাজ করতে? ওর ভাড়াটে সব গুন্ডা আছে না? সাহিত্যিক গুন্ডামি তো ওর পেশা। তাহলে গুন্ডার পকেটে কি ওর কার্ড ছিল? আর ভুল করেও এরকম একটা প্রমাণ রেখে যাবে এমন কাঁচা ছেলেই কি বৃন্দাবন গুপ্ত? কিন্তু এসব যুক্তির কোনো জবাব না দিয়ে বিজয়কৃষ্ণ শুধু বলতে লাগলেন, কি ভয়ানক, কি ভয়ানক! এখন কি করি? চঞ্চল বলল, আপাতত চলুন গাড়িতে গিয়ে উঠি, তারপর ভেবে চিনতে যা হয় একটা কিছু করা যাবে। দীর্ঘশ্বাস ফেলে বিজয়কৃষ্ণ উঠে দাঁড়ালেন। দুজনে রাস্তার দিকে দু পা এগিয়েছে। এমন সময় হঠাৎ এক শব্দ হলো। চমকে তাকিয়ে দেখল তাদের সামনে দিয়ে একজন দীর্ঘকায় লোক দৌড়িয়ে রাস্তা পার হয়ে চলে গেল। বিজয়কৃষ্ণ সঙ্গে সঙ্গে চঞ্চলের হাত আঁকড়ে ধরে কেমন অদ্ভুত গলায় চেঁচিয়ে উঠলেন, উপেন্দ্র, ওকে ধরো, ধরো ওকে! বিজয়বাবুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চঞ্চল প্রাণপণে ছুটল, কিন্তু অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল লোকটা তার পাত্তাই নেই। মোটা শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে চঞ্চলের কাছে এসে বিজয়বাবু বললেন, কোথায়? কি জানি, লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আপনি ঠিক দেখেছিলেন? দুজনে স্তব্ধ হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইল। একটু পরে চঞ্চল বলল, উপেনবাবুকে এখন আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এখানে দাঁড়িয়ে থেকেও আর লাভ নেই। একটু দূরে গাছের তলায় আলো নিভিয়ে দিয়ে কালো রঙের গাড়িটা অন্ধকারে প্রায় মিশেছিল। দুজনে গিয়ে উঠে বসতেই কানটা স্টার্ট দিল। কোন দিকে যাব? চঞ্চল বলল, চলো তো বলছি। সে স্বপ্নেও ভাবেনি পরীক্ষিত বাবুর বাড়ি না ফেরার মধ্যে এত কিছু থাকতে পারে। কার্ডটা না হয় যা হোক করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু এত রাত্রে উপেন্দ্র মশাই এখানে কি করছিলেন? তার অমন করে পালানোরই বা অর্থ কি? আর কোথায় বা পালালেন? বৃন্দাবন বাবুর সঙ্গে উপেন্দ্রের কি কোনো যোগাযোগ আছে? সব মিলিয়ে একটা দুর্বোধ্য রহস্য চঞ্চলের মনের মধ্যে রচিত হতে লাগলো। তার মাথাটা যেন ঝিমঝিম করছে। গাড়ি যখন খিদিরপুর ব্রিজের কাছাকাছি এসেছে, চঞ্চল জিজ্ঞেস করল, বাড়ি ফিরবেন? বিজয়বাবু ক্লান্ত স্বরে বললেন, ব্যাপারটা বড়ই গোলমাল ঠেকছে, কি করব ভেবে পাচ্ছি না। চঞ্চল বলল, সত্যি যদি কোনো গুন্ডামি সন্দেহ করেন তাহলে পুলিশে খবর দেওয়া উচিত। তার আগে হাসপাতালগুলোতে একবার খবর নেওয়া ভালো, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। বেশ। চঞ্চল গাড়ির মুখ ঘোরাতে বলল, কলকাতার সব কটা হাসপাতালে খবর নেওয়া হলো, কোনো হদিশ মিলল না। আর যাই হোক, পরীক্ষিতবাবু গাড়ি চাপা পড়েননি। রাত তখন প্রায় 2টো। এরপরে থানায় খবর দেওয়া শুধু বাকি। হঠাৎ চঞ্চলের মনে হলো
মহিমবাবু এখনো হয়তো তার জন্য জেগে বসে আছেন। সে তাড়াতাড়ি বলল, আমাকে এখন একবার মহিমবাবুর বাড়ি যেতে হচ্ছে। তিনি পরীক্ষিতবাবুর খবরের জন্য ব্যস্ত হয়ে অপেক্ষা করছেন। আমাকে টেলিফোনে বলেছিলেন যত রাতেই হোক তাকে একবার জানিয়ে যাই যেন। বেশ, তো চলো, আমিও যাচ্ছি তার কাছে। পুলিশে খবর দেবার আগে তার পরামর্শটাও নেওয়া যাবে। মহিমবাবুর বাসা বাগবাজারে। গাড়ি বাড়ির সামনে দাঁড়াতেই চঞ্চল লক্ষ্য করল নিচে মহিমবাবুর অফিস ঘরে আলো জ্বলছে। যা ভেবেছিল তিনি অপেক্ষা করছেন। আস্তে টোকা দিতেই দরজা খুলে দিলেন মহিমবাবু স্বয়ং। খোলা গায়ে সাদা পৈতেটি ঝুলছে, চোখে চশমা, দাড়ি গোঁফ কামানো, সৌম্য প্রৌঢ় মুখ। তাকে দেখেই বললেন, এসো, বিজয়ও এসেছো, এসো, ঘরে এসো। উপরিওয়ালাকে কেউ সাধারণত দেখতে পারে না, কিন্তু চঞ্চল মহিমবাবুকে ভারী পছন্দ করে। চমৎকার মানুষটি, অসাধারণ পরিশ্রমী, আলাপে মধুর, ভদ্রতায় ত্রুটি নেই। সবই ভালো, কিন্তু চঞ্চলের ধারণা বুদ্ধি তার একটু কম, তাই এত গুণ নিয়েও ব্যবসায় কৃতি হতে পারেন না। অথচ ব্যবসার দিকে ঝোঁক তার বরাবরই। এমএ পাশ করে প্রফেসরিতে ঢোকেন, কিন্তু নন কোঅপারেশনের হুজুগে চাকরি ছেড়ে দিয়ে কংগ্রেসের দলে ভিড়েন। তারপর হুজুগ যখন কমে এলো, চ্যাটার্জি ব্যাংক নাম দিয়ে একটি ব্যাংক স্থাপন করেন। 10 বছর দিব্যি চলাবার পর ব্যাংকটি হঠাৎ একদিন ফেল করে। কে একজন জাল শেয়ার বেচে 3 লাখ টাকা সরিয়ে নেয়। তারপর কিছুদিন তার দারুণ দুরবস্থায় কাটে, কিন্তু দমে যাবার পাত্র মহিম চাটুর্যে নন। আবার ঘোরাঘুরি করে টাকা কড়ি জোগাড় করে কলকাতা হরকরা বার করলেন। সে আজ বছর 4 হলো। কাগজটির যে আরো তাড়াতাড়ি এবং আরো বেশি উন্নতি হচ্ছে না, তারও কারণ চঞ্চল ভেবে দেখেছে। আর কিছুই নয়, মহিমবাবুর অতিরিক্ত ভালো মানুষই, অর্থাৎ তীক্ষ্ণ ব্যবসা বুদ্ধির অভাব। তাদের ঘরে বসিয়ে রেখে মহিমবাবু প্রথম কথা বললেন, দুজনেরই চেহারা দেখে মনে হচ্ছে একটু চা দরকার। বিজয়কৃষ্ণ ক্ষীণ আপত্তি করলেন, কিন্তু তার আগেই মহিমবাবু গিয়ে ইলেকট্রিক কেতলিতে জল চাপিয়ে দিয়েছেন। তার এই ঘরটি বেশ বড়। মাঝখানে বিরাট সেক্রেটারিয়েট টেবিল, চামড়ায় মোড়া খুব চওড়া কয়েকটি চেয়ার, দেয়ালে লাগানো আলমারিগুলো মোটা মোটা বইয়ে ঠাসা। এক কোণে একটি ছোট টেবিলে ইলেকট্রিক কেটলি আর চায়ের সরঞ্জাম। অনেক সময় তিনি এ ঘরে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কাজ করেন। দরকার মতো নিজেই চা তৈরি করে খান, চাকর ডাকেন না। ঘরটিতে এমন আরাম আর একটি লেখাপড়ার আবহাওয়া যে চঞ্চলের ভারী ভালো লাগে। সে ভেবে রেখেছে যে কোনোদিন যদি তার পয়সা হয়, তাহলে ঠিক এরকম একটি ঘরে সে থাকবে। চমৎকার গরম চা আর কয়েকখানা বিলেতি বিস্কুট তাদের সামনে রেখে মহিমবাবু বললেন, খাও। চঞ্চল বেশ সাগ্রহেই খেল। তার রাত্রিরের খাওয়া আজ হয়নি, রীতিমতো খিদে পেয়ে গিয়েছিল। বিজয়কৃষ্ণও শব্দ করে করে সবটুকু চা খেলেন, বিস্কুট ছুঁলেন না। বোঝা গেল চা খেতে তার অভ্যেস নেই। এই উত্তেজনার সময়ে চাঙ্গা হয়ে উঠবার আশায় খেলেন। চা খাওয়া হয়ে গেলে মহিমবাবুই নিজের হাতে পেয়ালাগুলো সরিয়ে নিয়ে গেলেন। তারপর বললেন, কি খবর? চঞ্চল সমস্ত ঘটনা সবিস্তারে বলল। শুনে মহিমবাবু অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বিজয়কৃষ্ণ ক্ষীণ স্বরে বললেন, আপনার কি মনে হয়? কিছু তো বুঝতে পারছি নে, তবে গোলমেলে মনে হচ্ছে। কি করবে? বিজয়কৃষ্ণ বললেন, পুলিশে খবর দিতে চাই। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? দেখি কার্ডটা। বিজয়কৃষ্ণ সযত্ন রক্ষিত কার্ডটি বের করে মহিমবাবুর হাতে দিলেন। মহিমবাবু কার্ডটি একটু নেড়ে চেড়ে কপাল কুঁচকে বললেন, ঠিক দেখেছিলাম, আমার কখনো ভুল হয়নি। এখন একবার শেষ আশা, পুলিশে খবর দেবার আগে বাড়িতে একবার ফোন করো বিজয়। কথাটা শুনে হঠাৎ চঞ্চলের মনে হলো, হয়তো এসব কিছুই নয়। হয়তো পরীক্ষিতবাবু এখন বাড়ির বিছানায় শুয়ে আরামে ঘুমোচ্ছেন। ফোন ধরল পরীক্ষিতবাবুর পুরনো চাকর নিমাই। সে জেগেই বসেছিল। বাবুকে কি তবে পাওয়া গেল না? কি উপায় হবে আমাদের? টেলিফোনেই সে প্রায় হাও মাও করে কেঁদে ফেলে আর কি। তখন মহিমবাবু বললেন, চঞ্চল, তুমি অফিসে চলে যাও,
এই খবরটা আজকের মেন নিউজ হবে। পরীক্ষিত মজুমদারের অন্তর্ধান। ওহ, কাল সকালে কলকাতার লোক কি একটা শক পাবে। চঞ্চল জিজ্ঞেস করল, এ বিষয়ে কোনো প্যারাগ্রাফ? না না, এখন কোনো কমেন্ট নাই, শুধু খবরটা খুব বড় করে দিয়ে দাওগে। একটা ট্যাক্সি নিয়ে নিও মোড় থেকে। চঞ্চল চলে গেলে বিজয় কৃষ্ণ বললেন, তাহলে পুলিশে? হ্যাঁ, এক্ষুনি খবর দিয়ে দিচ্ছি বলে তিনি নিজেই টেলিফোন করলেন লালবাজারে। ফোন নামিয়ে রেখে বললেন, 7টার সময় ইন্সপেক্টর যাবে আপনাদের বাড়িতে ইনকোয়ারি করতে। এখন তুমি এখানেই বিশ্রাম করো, আমি ঠিক সময়ে জাগিয়ে দেব। ঘরের এক পাশে একটি পার্টিশন, তার আড়ালে একটি কোচ। মহিমবাবু দরকার মতো সেখানে বিশ্রাম করেন। বিজয়বাবুকে সেটি দেখিয়ে দিয়ে বললেন, একটু শুয়ে নাও, কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই আশ্বাসবাণী শুনে বিজয় কৃষ্ণের মনটা তখনকার মতো যেন একটু হালকা হয়ে গেল। কুশনে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়তেও 1 মিনিটও দেরি হলো না। নীল ঢাকনা দেওয়া টেবিল ল্যাম্প জেলে মহিমবাবু কি একটা লেখার কাজ করতে লাগলেন। ঘরের দেয়াল ঘড়িতে হঠাৎ 3টার ঘন্টা বাজতেই বিজয়কৃষ্ণ একবার চমকে জেগে উঠলেন। ঘুমটা তার তখনও কাঁচা ছিল। আবার চোখ কষলিয়ে তাকিয়ে দেখলেন মহিমবাবু তখনও এক মনে কি যেন লিখে যাচ্ছেন। তারপরই বিজয়কৃষ্ণ আবার গভীর ঘুমে অচেতন হয়ে গেলেন। তার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।